সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দরজার আড়াল। কবি, ঔপন্যাসিক, গল্পকার সুনীল গঙ্গোপাধ্যায়। 1934 খ্রিস্টাব্দে তার জন্ম। আধুনিক কালের একজন অন্যতম সাহিত্যিক। তার লেখা অলৌকিক বা সেই অর্থে ভৌতিক গল্পগুলির মধ্যে আছে বাস্তবের ছোঁয়া। ভূতের গল্প মাত্রই যে ভয়ঙ্কর বা বীভৎস রস থাকবে তা নয়, ভয়টা সেখানে চাপা ও সূক্ষ্ম হতে পারে। সানডে সাসপেন্সে আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প দরজার আড়ালে। এই গল্পটি আমরা নিয়েছি 2 শতকের শ্রেষ্ঠ ভৌতিক অমনিবাস এই সংকলনটি থেকে। প্রধান চরিত্রের লেখক তপন এবং শান্তা। গল্প পাঠে জগন্নাথ বসু। শান্তার ভূমিকায় রিয়া। গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে দরজার আড়ালে। আমি কোনোদিন ভূত দেখিনি, কিন্তু আমার খুব ইচ্ছে কখনো একটা ভূতের সঙ্গে সামনাসামনি কথা বলি। ছেলেবেলা থেকে কত ভূতের গল্প পড়েছি, লোকের মুখে গল্পও শুনেছি অনেক রকম। আমার খুব দুঃখ হচ্ছে এত লোক ভূত দেখতে পায়, অথচ আমার ভাগ্যে আজও একটা ভদ্র মতন ভূত জুটলো না। শহরের চেয়ে গ্রামেই বেশি ভূত থাকে। আমি গ্রামে গেছি অনেকবার, কাটিয়েছিও বহুদিন, কিন্তু হায় কোনোদিন একটাও ভূত আমার চোখে পড়েনি। অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যাবার সময় কখনো 2-1বার মনে পড়েছে বটে যে দূরে ঘোমটা মাথায় একটি পেতনি বুঝি দাঁড়িয়ে আছে। বুক একটু একটু কেঁপে উঠেছে ভয়ে, কিন্তু কাছে গিয়ে দেখেছি দূর কিছুই না, একটা কলা গাছ। বন্ধুদের সঙ্গে একবার বেহালায় একটা বাগান বাড়িতেও রাত কাটিয়ে এসেছিলাম। সেই বাগান বাড়িটার বেশ সুনাম ছিল ভূতের হিসেবে। অনেকেই দেখেছে, প্রায় কেউ নাকি বিফল হয়নি। কিন্তু আমরা সারা রাত জেগে বসে রইলাম, তাস খেললাম অন্ধকারে, বাগানে ঘুরলাম, কিছুই হলো না। ভূতেরা আমাদের বয়কট করেছিল। একমাত্র সে বাড়ির ছাদে দেখেছিলাম একটা ভুতুম পেঁচা। আমাদের অবস্থা যেন বাঘ শিকার করতে গিয়ে শেষ পর্যন্ত বাজার থেকে খরগোশ কিনে ফিরে আসার মতো। এইরকম অবস্থায় আমার পক্ষে ভূত সম্পর্কে অবিশ্বাসী হয়ে ওঠাই স্বাভাবিক। এত চেষ্টা করেও যদি ভূতের দেখা না পাই, তাহলে ভূতেদের আমি বা পাত্তা দিতে যাবো কেন? অর্থাৎ আমি যেমন ভূতে বিশ্বাস করি না, তেমনি ভূতেরাও আমাকে বিশ্বাস করে না। ভূতরাও আমাকে কখনো দেখেনি, সুতরাং আমাকেই বা তারা বিশ্বাস করবে কি করে? এ সত্ত্বেও অবশ্য ইংরেজি বাংলা ভূতের গল্প পড়তে আমার খুবই ভালো লাগে। মাঝরাত্রিরে একা থাকলে কখনো যে একটু একটু গা ছমছম করে না তাও নয়, কিন্তু লোকজনের সামনে আমি জোর গলায় ভূতের মুখপাত করি। গত বছরই আমি বীরভূমের একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আমার বন্ধু তপেন সেখানে একটি নতুন প্রতিষ্ঠিত কলেজে চাকরি পেয়েছে। কয়েকদিন খুব খাওয়া দাওয়ার আড্ডা হলো। তারপর এক সন্ধ্যেবেলা কথায় কথায় ভূতের গল্প শুরু হলো। তপেন বলল, এখানকার শ্মশানে কিন্তু রাত্রির বেলা কেউ যায় না রে। আমি জিজ্ঞেস করেছিলাম, কেন? কি জানি, সবাই ভয় পায়। এখানে রাত্রির বেলা কেউ মারা গেলেও সকালের আগে পোড়াতে পর্যন্ত নিয়ে যায় না, বুঝলি? বহু কাল ধরে এই নিয়ম চলে আসছে। আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বলল, চল তো শ্মশানটা ঘুরে আসা যাক। তপেন বলল, ধ্যাৎ, এসব পাগলামি করার কোনো মানে হয় না। তপেনকে আমি সাহসী ছেলে বলে জানতাম। গ্রামে এসে বোধহয় ভীতু হয়ে গেছে, কিছুতেই শ্মশানে যেতে চায় না। তখন আমার মধ্যে একটা বাহাদুরি দেখাবার লোভ এসে গেছে। আমি যাবই বলে গোঁ ধরলাম। তপেন আমার হাত ধরে টানাটানি করতে লাগলো, বারবার বলতে লাগলো, কেন পাগলামি করছিস? তোরা একটা কিছু বিপদ হয়ে গেলে তোর স্ত্রীর কাছে আমি মুখ দেখাবো কি করে? আমি বললাম, আমার স্ত্রী তোর মুখ দেখবার জন্য ব্যাকুল এমন তো মনে হয় না। গ্রামের রাস্তা ধরে তপেন অনেকখানি আমার সঙ্গে এলো। দূরে যখন শ্মশানটা দেখা যাচ্ছে, তখনও তপেন একবার হাত ধরে মিনতি করে বলল, সুনীল,
শুনি প্লিজ প্লিজ যাসনি, আমার অনুরোধ রাখ তুই। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি ফিরে আসছি। তপেন শেষ পর্যন্ত বলল, চল তাহলে আমিও যাবো তোর সঙ্গে, যা হওয়ার দুজনেরই একসঙ্গে হবে। আমি তপেনকে যেতে দিলাম না। একা একা সাহস দেখাবার লোভ আমি ছাড়তে পারছিলাম না। গ্রামের শ্মশান সাধারণত নদীর ধারে হয়। বীরভূমের অনেক শ্মশানে তান্ত্রিকরা সাধনা করেন শুনেছি। এই শ্মশান তো নদীর ধারে, তবে খুবই ছোট নদী, এখন শুকনো। একটা বিশাল বটগাছের নিচে ঝুপসে অন্ধকার। শ্মশানটার একেবারে কাছাকাছি এসে মনে হলো, ইস, একটা টর্চ আনলে হতো। জায়গাটা বড্ড বেশি অন্ধকার আর দারুণ নির্জন। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু। বহু দূরে একটা কুকুরের অশ্রান্ত চিৎকার। আমার চলার গতি কমে এলো। পেছন ফিরে তাকিয়ে দেখলাম তপেনকে আর দেখা যাচ্ছে না। একটা ভাঙা কলসির উপর পা পড়তেই আমি ভয়ে লাফিয়ে উঠলাম। পরক্ষণে নিজেকে ধিক্কার দিলাম, আমি ভয় পাচ্ছি কেন? কিসের ভয় আমার? ভয় কাটাবার জন্য ফস করে একটা সিগারেট ধরালাম। তবু মনে জোর আসছে না। মনে হতে লাগলো, ভূত না থাক, সাপ টাপ তো থাকতে পারে। আমার একটা টর্চ আনা উচিত ছিল। সিগারেটের সামান্য আলোয় কিছু দেখাও যাচ্ছে না। একটা একটা করে দেশলাইনে কাঠি জ্বালতে লাগলাম। কিছু পোড়া কাঠ, কয়েকটা ভাঙা হাড়ি আর একটা মাদুর ছাড়া কিছুই নেই। এখানে লোকে রাত্রে আসতে ভয় পায় কেন? কুসংস্কার ছাড়া কিচ্ছু না। ঠিক এই কথাটা চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি একটা খটখট আওয়াজ পেলাম। একটা মাটির হাঁড়ি যেন গড়াচ্ছে। চমকে ডান দিকে তাকাতেই দেখলাম দুটো জলের চোখ আর কি বিভৎস প্রাণী এগিয়ে আসছে আমার দিকে। নিজের কাছে স্বীকার করতে লজ্জা নেই, সেই মুহূর্তে আমি অসম্ভব ভয় পেয়েছিলাম। আমার গলা শুকিয়ে গেল, আমার পা কাঁপতে লাগলো। জীবনে কোনোদিন আর আমি হাঁটতে পারবো না, আমি কথা বলতে পারবো না। তখনই দূর থেকে তপেন ডেকে উঠলো, সুনীল, সুনীল। সেই ডাকে সম্বিত ফিরে পেয়ে আমি দৌড়লাম। দৌড়তে দৌড়তে একটা আছাড়। সেদিন যদি আমি আছাড় খেয়ে না পড়তাম তাহলে সারা জীবন আমাকে ভীতুই থাকতে হতো। আমি আছাড় খেয়ে পড়বার সঙ্গে সঙ্গে একটা নেড়ি কুত্তা কেউ কেউ করে ডেকে পালানো। ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতন আমার শরীর থেকে ভয় একেবারে চলে গেল। আর কিছুই না, একটা ক্ষুধার্ত কুকুর মাটির হাঁড়ি যাচ্ছিল। বহুদিনের কুসংস্কার, অন্ধকার আর নির্জনতার জন্য সেটাকেই আমার মনে হয়েছিল অদ্ভুত কিছু। ভালো করে তাকাতে পর্যন্ত পারিনি। হেসে উঠলাম আমি হো করে। বিশেষত তপেনকে শোনাবার জন্য আমার হাসি আরো জোরালো হয়ে। তপেন হাঁপাতে হাঁপাতে এসে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে? আমি কই কিছু না তো। এবারও ভূতেরা আমাকে ভয় পেয়েছি, বুঝলি। যাই হোক, এইভাবে আমি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে এই ধারণাটা তৈরি করে দিতে পেরেছিলাম যে ভূত আমি একেবারে বিশ্বাস করি না, ভূতও আমার ধার ঘেঁষে না কখনো। কিন্তু এর কিছুদিন বাদেই কলকাতা শহরে আমার জীবনে এমন একটা অভিজ্ঞতা হলো যার ঠিক ব্যাখ্যা আমি আজও জানি না। ভূত আমি আজও দেখিনি, তবে আমার ঘরের দরজার আড়ালে কে এসেছিল কে জানে। ব্যাপারটা গোড়া থেকেই বলতে হয়। বিয়ে করার পর আমি একটা সার সত্য জানলাম, মেয়েদের খুশি করতে গেলে একটা ভালো বাথরুমওয়ালা বাড়িতে থাকা দরকার।
বিয়ের পর মেয়েদের কাছে স্বামীর যৌবন কিংবা পৌরুষ কিংবা টাকা পয়সা কিংবা খ্যাতি সবই তুচ্ছ হয়ে যায় যদি বাড়ির বাথরুমটা ভালো না হয়। আমার স্ত্রী শান্তা স্নান করতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। স্নানের ঘরটা তার একটা বিলাসিতার জায়গা, সুতরাং আমি যে ফ্ল্যাট ভাড়া করি বাথরুমটা কিছুতেই তার মনের মতো হয় না, ফলে আমাদের গৃহশান্তি নষ্ট হবার উপক্রম। এই জন্য আমাকে ঘন ঘন বাড়ি বদলাতে হয়। কলকাতা শহরে পছন্দ মতন ফ্ল্যাট খুঁজে পাওয়াই দুষ্কর। তাছাড়া প্রত্যেকবার নতুন ফ্ল্যাট নিতে গেলেই ভাড়া বেড়ে যায়। কিন্তু এসব কথা শান্তাকে বোঝানো যাবে না। বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করার বদলে ফ্ল্যাট খুঁজে বেড়ানো অনেক উত্তম কাজ। 3-4 বার বদলাবার পর দক্ষিণের লেকের ধারে আমরা একটা চমৎকার ফ্ল্যাট পেয়ে গেলাম। ছিমছাম, ছোটখাটো এবং পরিষ্কার, ঠিক যেন আমাদের জন্য তৈরি। ভাড়াও সাধ্যের মধ্যে, 2টি বাথরুম, একটা একটু সাধারণ গোছের হলেও শোবার ঘরের সঙ্গে লাগানো বাথরুমটি এক কথায় অনবদ্য। রীতিমতো বড় সাদা টালি বসানো, ধপধপে চকচকে। বাথরুমের জানলা দিয়ে দূরের মাঠ ও গাছপালা দেখা যায়। শান্তার দারুণ পছন্দ হয়ে গেল। পরের রবিবারই আমরা বাড়ি বদল করে ফেললাম। নতুন বাড়িতে এসে একদিন আমি আমার বন্ধু বান্ধবীদের নেমন্তন্ন করলাম, আর একদিকে শান্তা ওর বন্ধু বান্ধবদের একদিন নেমন্তন্ন করলো। রীতিমতো হই চই আনন্দে কাটলো কয়েকটা দিন। শান্তার সবসময় মন ভালো থাকে। আমি একটু বেশি রাত করে বাড়ি ফিরলেও বকুনি দেয় না। বুঝতে পারি সবই যেন ওই বাথরুমের ঘুম। শান্তা এখন স্নানের সময়টা বাড়ি 1 ঘন্টা করেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ও 2-3টি রবীন্দ্রসঙ্গীত শেষ করে। প্রথম ঘটনাটি ঘটলো দিনাষ্টেক বাদে। আমরা ঘুমোই অনেক রাত করে, প্রায় সারা শহর ঘুমিয়ে পড়ার পর। আর একবার ঘুমিয়ে পড়লে সহজে আমার ঘুম ভাঙে না। আমি অঘরে ঘুমোচ্ছিলাম। হঠাৎ শান্তা আমাকে ঠেলা দিয়ে বলল, এই শুনছো? বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর আমার ঘুম ভাঙলো। ঘুম জড়িত গলায় আমি বললাম, কি? কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এত রাত্রে আবার কে দরজায় ধাক্কা দেবে? কিছু না, ঘুমনি এখনো। ওই তো আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ না? আমি কান পেতে শুনলাম। একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বটে, তবে খুব জোরে নয়। কেউ যেন খানিক দ্বিধা ও সংকোচের সঙ্গে দরজায় ধাক্কা দিচ্ছে, যাতে প্রতিবেশীদের ঘুম না ভাঙে। আমি বললাম, হাওয়ায় ধাক্কা লাগছিল বোধহয়। ও কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। শান্তা বলল, মোটেই হাওয়ার ধাক্কায় ওরকম শব্দ হয় না। না, স্বামী হিসেবে একবার আমার দেখা উচিত, নইলে শান্তা আমাকে ভীতু ভাববে। কিন্তু শীতের রাত্রে বিছানা ছেড়ে উঠতে কার ইচ্ছে হয়? তবু উঠতে হলো। আলো জ্বালালাম। দরজা খুলে দেখলাম বাইরে কেউ নেই। বাইরে আলো জ্বেলে সদর দরজাও খুলে দেখলাম, সিঁড়িতে উঁকি দিলাম, না, কোথাও কেউ নেই। সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এর হট। সানডে সাসপেন্সে এই সপ্তাহে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দরজার আড়ালে। লেখক কোনোদিন ভূত দেখেননি। ভূত দেখার নানা প্রচেষ্টা তার বিফলে গেছে। একবার শ্মশান পর্যন্ত গিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে, সেখানেও ভূতের দেখা পেলেন না। কিন্তু এই কলকাতা শহরেই তার একবার এক অদ্ভুত অভিজ্ঞতা হল। নতুন একটা ফ্ল্যাটে এলেন স্ত্রী শান্তার সঙ্গে। সেখানে রাতে বাথরুমের দরজায় ঠক ঠক শব্দ। তারপর আমি একটু